প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানের আজকের পর্বে। যেমনটি বলেছিলাম বিজ্ঞাপন বিরতির আগে প্রথম পর্বের শুরুতে, যে আজকের এই অনুষ্ঠানটি গতানুগতিক নয়। আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে ডক্টর আব্দুল নূর তুষারকে। তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে ব্যক্তি তুষারের অনেক অজানা বিষয় আমরা জানবার চেষ্টা করেছি, প্রশ্নবাণে জর্জরিত করবার চেষ্টা করেছি। এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টের শুরুতেই তার কাছে আমাদের জিজ্ঞাসা ছিল যে তুষার আসলে কি হতে চেয়েছিলেন। আমি মানুষ হতে চেয়েছি। এই যে মানুষ কি করে জানেন, মানুষ তার জীবনে তার সামনে একটা নাম কিংবা শেষে একটা নামকে ফিক্স করে। কেউ হন জেনারেল নেলসন, কেউ হন কবি, কেউ হন চিকিৎসক, শুধু কেউ হন নেতা। আমার কাছে মনে হয়েছে যে জীবনের সবচাইতে বড় আনন্দ হচ্ছে আপনি যখন যাতে আনন্দ পাচ্ছেন সেই আনন্দকে পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছেন। ফলে আমি খুবই সাধারণ কিন্তু একজন স্বাধীন মানুষ হতে চেয়েছিলাম, যে মানুষটি ইচ্ছা করলে কবিতা লেখে, ইচ্ছা করলে ঘুমায়, ইচ্ছা করলে রোগী দেখে, ইচ্ছা করলে বিতর্ক করে। তবে আমি যদি প্রফেশনালি চিন্তা করেন, আমি সারা জীবনই ডাক্তার হতে চেয়েছিলাম। আমি চিকিৎসার যে পেশা, এটিকে পেশা হিসেবে না, আমি আমার ভালোবাসা হিসেবে নিতে চেয়েছি। ফলে আমি যখন প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি, প্রথম ক্লাস করছি, সেদিনই আমি জানি যে আমি আসলে ডাক্তার তুষার। আর যদি প্যাশন হিসেবে চিন্তা করেন, আমি বিতর্ককে আমার প্যাশন হিসেবে নিয়েছিলাম। কারণ আমার মনে হচ্ছে যে বাঙালি জাতি এক অসাধারণ সম্ভাবনাময় জাতি, কিন্তু আমরা যে জায়গাটিকে অবহেলা করেছি সেটি হচ্ছে আমরা কথা বলতে চেষ্টা করি নাই। এই ইউকে বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন, কিংবা আমেরিকা বলেন, উন্নত দেশগুলি বলেন, সেখানে দেখবেন এদের সাধারণ শিক্ষিত মানুষেরাও অনেক বেশি কমিউনিকেশনে উন্নত এবং তারা তাদের কথাগুলি যথেষ্ট জোরের সাথে বলতে পারে, একে অন্যকে বোঝাতে পারে। আমাদের দেশে আমরা ভেবেছি চুপ করে থাকাটাই হচ্ছে বিনয়, কথা না বলাই হচ্ছে ভদ্রতা, কিন্তু পৃথিবী আসলে তেমনটি নয়। ফলে আমি কথা বলার চর্চাটিকে আমার প্যাশন হিসেবে নিয়েছিলাম। একটি কথা আমি সবসময়, আমাদের জীবনে যত বড় সমাজ সংস্কারক এসেছেন, ধর্মপ্রচারক এসেছেন, নেতা এসেছেন, তাদের সবচাইতে বড় যে গুণটি ছিল সেটি হচ্ছে তারা অনেক সুন্দর করে সত্য কথাকে নিঃসংকোচে সাহসের সঙ্গে বলতে পারতেন। এবং এই কথা বলতে পারাটাই তাদের সবচাইতে বড় গুণ ছিল। এবং আপনি যদি দেখেন মোজেস, তিনি তার কম বয়সে স্ট্যামারিং করতেন, তোতলাতেন, কিন্তু যেদিন তিনি ধর্মপ্রচারের নির্দেশ পেলেন তার এই তোতলামি দূর হয়ে গেল। কেন? কারণ কথা সুন্দর হতে হবে, তাই স্রষ্টা তার এই ত্রুটিটি দূর করে দিলেন। ছোটবেলায় তিনি দামি কিছু ভেবে কয়লা মুখে দিয়েছিলেন, সেই জন্য তিনি কথা বলতে গেলে আটকে যেতেন। কিন্তু দেখা গেল যে তিনি যেদিন ধর্মপ্রচারের কথা, সুসংবাদের কথা, নীতি এবং আদর্শের কথা মানুষকে বলবেন, ধর্মের কথা বলবেন, তার এই তোতলামি চলে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে স্রষ্টাও চান যিনি স্রষ্টার বাণী প্রচার করবেন তাকে সুন্দর করে কথা বলতে পারতে হবে। কিং স্পিচ ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন যে সেইখানে রাজা একটা বক্তৃতা দেবেন, সেই বক্তৃতাটা সুন্দর না হলে ব্রিটিশ জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না। ফলে ওই একই জিনিস হচ্ছে, তোতলামি দূর করার চেষ্টা করা হচ্ছে। আমি চেয়েছিলাম যে আমাদের গোটা জাতির যেই কথা বলার প্রতি যে বিমুখতা সেটি দূর করা, অর্থাৎ দামি কথা বলার প্রতি যে বিমুখতা, আমরা অনেক কথা বলে আড্ডা দিই, সেটি নয়, তো সেটি দূর হবে। এটা ছিল আমার একটা প্যাশন। আর সারা জীবনে আমি ভেবেছি যে আমি বাবুই পাখি হতে চাই না, যে শুধু তাল গাছে বসে থাকে। আমি চেয়েছি এমন পাখি হতে যে অনেক ওপরে যেমন খুশি উড়বে, যেখানে যে ডালে খুশি বসবে, এবং অনেক উপরে, এত উপরে উড়বে যে হয়তো সে একা হবে কিন্তু পৃথিবীটাকে সে একসঙ্গে দেখতে পাবে। তাই আমি কখনো ডাক্তার, কখনো সংগঠক, কখনো রোটারিয়ান, কখনো বিতার্কিক, কখনো কবি, কখনো অনলাইন অ্যাক্টিভিস্ট, কিন্তু আমি একটা ছেড়ে কখনো আরেকটা করি নাই। এমন নয় যে আমি একটাকে একদম অবহেলা করেছি। তবে সবচেয়ে বেশি আমি পরিচিত হয়েছি কিন্তু টেলিভিশনের কারণে, এবং সেটি আমি খুবই আনন্দের সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে করেছি। ফলে ওটাও একটা পরিচয়, উপস্থাপক, মিডিয়ার মানুষ, মিডিয়ার কর্মী। প্রবল জনপ্রিয় উপস্থাপক, তুখোড় বিতার্কিক, যেমনটি আগেও বলেছি, একাধারে তিনি উপস্থাপনা করেন, লেখালেখি করেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অসম্ভব জনপ্রিয়, এবং কবিতা লিখছেন তিনি। জানতে চেয়েছিলাম যে এই যে জনপ্রিয়তা বা স্টারডম, সেটিকে তিনি কতটা এনজয় করেন বা উপভোগ করেন? না, আমি ঠিক এনজয় করি না, কারণ আমি প্রথম যখন টেলিভিশনে গেছি, প্রথম কিছুদিন
বাবি 12 অনুষ্ঠান যখন করতাম, মানুষ আমাকে চিনতো, আঙ্গুল দিয়ে দেখাতো, ওই যে তুষার তুষার। এবং অধিকাংশই আমার সমবয়সী বা কাছাকাছি বয়সের ছেলে মেয়েরা। প্রথম দিকে আমার বেশ ভালো লাগতো, আমাকে চিনতে পারছে। কিন্তু অল্প কিছুদিন পরেই ওই বই পড়ার কারণেই হয়তো বা আমার মধ্যে একটি বোধ জন্ম নিল যে এটা তো একটা বেলুনের মতো, আমি মানুষটা অতটুকুই থেকে যাচ্ছি। ওই সকালে উঠে পরোটা আর ডিম দিয়ে নাস্তা করি, ওই রাতে ঘুমোতে যাই, আমি অন্যদের মতোই বদনা হাতে বাথরুমে যাই, কিন্তু মানুষ আমাকে একটি বিরাট জায়গাতে কল্পনা করছে এবং আমার চারপাশে একটা বেলুন তৈরি করতে হয়ে যাচ্ছে। তো স্টারডম হচ্ছে একটা বেলুন, মধ্যের মানুষটা একই জায়গাতেই থাকে, তার সুখ দুঃখ বেদনা অন্য সাধারণ মানুষের মতোই হয়, কিন্তু বেলুনটা বড় থেকে বড় হতে থাকে এবং একটা নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয় যে হঠাৎ হয়তো এই বেলুনটা ফুটে যাবে। ফলে আমি চেষ্টা করেছি আমার জীবনে এই বেলুন কখনো তৈরি না হোক। আমি নিজেকে সবসময় মানুষের কাছাকাছি তুষার হিসেবে রাখতে চেয়েছি এবং আমি অনেক বড় স্টার হয়েছি, সেই জন্য বড় হোটেল ছাড়া খাবো না, বড় বিছানা ছাড়া ঘুমাবো না, এরকম চিন্তা কখনো করি নাই। নিজের পোশাক আশাকে কোনো পরিবর্তন আনি নাই এবং একটি বিষয় আমি একদম সচেতনভাবে করেছি, আমার কোনো অনুষ্ঠানে কখনো আমি মেকআপ নিই নাই। স্টাররা মেকআপ নেন, আরো সুন্দর হন, যত না তিনি সুন্দর তার চাইতে আরো সুন্দর হয়ে তিনি আসেন আমাদের সামনে। আমি চেয়েছি আমি যতটুকু না দেখতে তার চেয়ে একটু খারাপ হয়ে আসি, যাতে রাস্তায় আমাকে দেখলে কেউ বলবে আরে টেলিভিশনে যাকে দেখা যায় তার চেয়ে তো এই লোকটা একটু একটু রংটা পরিষ্কার। আমি সেটাই চেয়েছি সারা জীবন, এখন আমি সেটাই চাই। আমি আমার স্টারডমে কখনো বিশ্বাস করি নাই, তবে হ্যাঁ আমি কোনো না কোনোভাবে মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসাটা একটি স্থির ধরনের ভালোবাসা, মানে তারা আমাকে সকল দোষ ত্রুটি ক্ষমা করে আমাকে ভালোই বাসেন। যে অনুষ্ঠানই করি না কেন ভালো বলেন, আমার কথাকে ভালো বলেন, আমার কাজকে ভালো বলেন। দু একজন যে নাই শত্রু বা আমাকে অপছন্দ করেন তা নয়, তবে আমি সেটাও খুব এনজয় করি। কিছু লোক আমাকে অপছন্দ করে, সেজন্যই তো আরো অনেক বেশি বেশি মানুষ আমাকে পছন্দ করে এবং আমাকে অপছন্দ করে কেউ কিছু বললে আমি বেশ আনন্দের সঙ্গেই সেটি উপভোগ করি, কারণ প্রশংসাই তো বেশি পাই, দু একটা নিন্দা খারাপ কি। আমাদের পরের প্রশ্ন ছিল যে আগামী 30 বা 40 বছর যদি তিনি বেঁচে থাকেন, তাহলে জীবনের কি কোনো নির্দিষ্ট লক্ষ্য তিনি স্থির করেছেন যেখানে তিনি পৌঁছতে চান? আমি আমার লক্ষ্য ওইভাবে কখনো স্থির করি নাই, আমি যেটা চেয়েছি সেটা অর্জন করার চেষ্টা করেছি। তো আমি ভাবি যে জীবনের অর্ধেকের বেশি তো পারি করে দিয়েছি, আমার 40 অতিক্রান্ত হয়েছে এবং জীবনের অনেক মূল্যবান সময় হয়তো আমি আমার মতো করেই খরচ করেছি, যেটিকে অনেকে বলেন যে কি করলা এই জীবনে, তো কিছুই করলা না। তো আমি কিছুই না করা মানুষটি হয়ে একজন মানুষ হিসেবে মৃত্যুবরণ করতে চাই এবং আমি ভাবি যে আমার জন্য সবচেয়ে বড় প্রশংসাটি হবে যেদিন আমি নাই এই পৃথিবীতে, যদি আমার কাছের কোনো মানুষ বলেন যে উনি ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন, এবং দূরের কোনো মানুষ আমার জন্য 2 ফোঁটা অশ্রু ফেলেন। পৃথিবীতে এর চাইতে বেশি আর কি চাওয়ার আছে, কারণ সকলেই হারিয়ে যাবেন, কেউই থাকবেন না এবং খুব কম মানুষকেই মানুষ বহুদিনের জন্য মনে রাখে বা চিরকালের জন্য মনে রাখে। আমি অত বড় মানুষ নই, তবে আমার বাকি জীবনটা আমি এমন কিছু করতে চাই যেটি করলে অন্তত অপরিচিত মানুষের কিছু অশ্রু কিংবা একটি দীর্ঘশ্বাস কিংবা পরিচিত মানুষদের একটু একাকিত্বের বোধ হয় যেদিন আমি নাই সেদিন। আর আমার খুব বেশি চাওয়া যে আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই, যে হাসপাতালে মানুষ হাসি মুখে প্রবেশ করবে এবং হাসি মুখে বের হয়ে আসবে, এবং কোনো হাসপাতালেই সব মানুষ বের হয়ে আসে না, কিছু মানুষ সেই হাসপাতাল থেকে হয়তো একদমই ফেরেন না তার পরিজনের কাছে, কিন্তু সেই হাসপাতালের তার শেষ সময়টুকু আনন্দময় এবং আরামদায়ক হবে। আমি চাই এরকম একটা হাসপাতাল তৈরি করতে, যে হাসপাতালটি রোগীকে শুধু সুস্থ করবে না, রোগীর মধ্যে শান্তি আনবে, স্যাটিসফ্যাকশন বা তার সন্তুষ্টি আনবে। আপনারা এখন জানেন যে অনেক হাসপাতালে আমরা যাই, আমরা সুস্থ হই কিন্তু এক ধরনের অসন্তুষ্টি নিয়ে বের হয়ে আসি, কিন্তু আমি চাই এমন একটা হাসপাতাল তৈরি করতে যেখানে মানুষ সুস্থ না হলেও অসন্তুষ্ট হবে না। কথা প্রসঙ্গে তুষার জানিয়েছেন যে দীপিকা ভারতের বলিউডের নায়িকা, তার খুবই পছন্দের একজন অভিনেত্রী। তার কাছে জানতে চেয়েছিলাম যে দীপিকার সঙ্গে প্রাচীন ভারতীয় গহীন কোনো অরণ্যে তিনি হেঁটে চলেছেন, এমন কোনো স্বপ্ন কি তাকে তাড়িত করে কিনা বা কখনো তাড়িত করেছে কিনা? এরকম অনেক স্বপ্ন মানুষ জীবনের বিভিন্ন সময়ে দেখে, বিশেষ করে যখন তরুণ, তখন তো প্রায় সবাইকেই দীপিকা মনে হয় এবং মনে হয় যে সবাই যেন বসে আছে এই তরুণের জন্য এবং আপনিই কেবল জীবনের একমাত্র সুপুরুষ। তো এই স্বপ্ন দেখে না এই কথা যে বলবে সে আসলে একদমই একটা মিথ্যুক। তো আমি এটা বলবো না, তবে গহীন অরণ্যে দীপিকার সঙ্গে দেখা হোক কিংবা
খুবই ভিড় ভাট্টার মধ্যে চূড়ান্ত ব্যস্ত জনপদেই দেখা হোক, আমি নিশ্চিত যে দীপিকা ওই 10 মিনিট আর 10 ঘন্টায় আমার সঙ্গে থাকুক না কেন, তার জীবনে সেটি একটি মনে রাখার মতো অভিজ্ঞতা হবে। কেননা আমি আর কিছু পারি বা নাই পারি, আমি তো ভালো কথা বলতে পারি। জীবনে সারা জীবন তাকে কিংবা তাদের মতো নারীকে পুরুষেরা যেই ভাষায় প্রেম নিবেদন করেছে, আমি অন্তত সেই ভাষায় করব না, এই ব্যাপারে আমি নিশ্চিত। ফলে আমার জন্য সময়টা যত না মানে মনে রাখার মতো হবে, আমি নিশ্চিত যে দীপিকার জন্য এর চাইতে অনেক বেশি মনে রাখার মতো হবে। ফলে আমি নিজেকে ওইভাবেই কল্পনা করি যে আমি কথা বলছি, আমি যে জন অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি অথবা ঘন অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সঙ্গে থাকলে দীপিকা অন্তত যে 10-20টা গাছ চিনত না জীবনে, সেটা চিনতে পারবে, সেই গাছের উপকারিতা অপকারিতা জানতে পারবে। জীবন তার আগের দিন যেমন ছিল কিংবা আগের ঘন্টায় তার চেয়ে একটুখানি বদলে যাবে। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूं या नहीं, आंखों में तेरी अजब सी আব্দুল তুষার সাধারণত জনগণ দ্বারা পরিবেষ্টিত থাকেন, যেখানেই যান তাকে ঘিরে অসংখ্য ভিড়, তরুণ তরুণী এবং বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ তাকে ভিড় করে তার কাছে জিজ্ঞেস করেন, প্রশ্ন জানতে চান, কথা বলেন। কিন্তু এত কিছুর পরেও আমাদের জিজ্ঞাসা ছিল যে এই জনারণ্যে কি এক ধরনের একাকিত্ব বোধ করেন কিনা তুষার? জনারণ্যে আমি একা কিংবা আমি অনেকের মধ্যে একা আছি, এটা যদি কেউ মনে করে কিংবা বলে, এটা খুবই সত্যি কথা। আমি অধিকাংশ সময় আসলে একাই থাকি। প্রতিটি মানুষই আসলে এই জনারণ্যে একাই থাকেন। এর একটি ফিলোসফিক্যাল দিক আছে, দার্শনিক জায়গা, এবং একটি শারীরিক জায়গাও আছে। যেমন শারীরিকভাবে যদি চিন্তা করেন, কোন মানুষটি একসঙ্গে তার পুরো পরিবার, দলবল, ভাই বোন সবার সঙ্গে একসাথে জন্মেছে, বড় জোর যমজ, নইলে 3 জন একসাথে, 6-7 জন জন্মালে একসঙ্গে তো গিনেস বুকে। ইদানিং এটি আবার বেশি চালু হয়েছে, গিনেস বুক খুবই একটি দরকারি বইয়ে পরিণত হয়েছে। কিন্তু যে জায়গাটিতে মানুষ একা দেখেন, জন্মের সময় সে একা থাকে, চলে যাওয়ার সময় সে সাধারণত একাই থাকে। শুধু এই পৃথিবীর কিছুটা সময় আমরা আমাদের প্রিয় মানুষদের সঙ্গে প্রিয় অপ্রিয় সমস্ত সময় মিলিয়ে একসাথে থাকি। ফলে আমরা তো আসলে একাই থাকি। আর আমি একটু বেশি হয়তো একা এই কারণে যে আমি আমার নিজের চিন্তা কিংবা নিজের মনোভাব কিংবা নিজের যে চাওয়া পাওয়া, এটিকে বেশ জোরালোভাবেই প্রকাশ করি। এবং আমার ব্যক্তিগত চাওয়ার কথা খুব কম মানুষই জানেন। আমার ব্যক্তিগত চাওয়ার কথা আমি খুবই কাছের মানুষ না হলে তাকে বলি না। এমনকি আমি কি খেতে ইচ্ছা করছে, কি ভালো লাগছে, সেটাও বলি না। কিন্তু আমার সবার জন্য কোনো কিছু চাওয়ার থাকলে সেটা আমি খুব জোরালোভাবে বলি। আমার কাছে মনে হয় যে নিজের চাওয়া জোরে বলা এক ধরনের অন্যায়, কিন্তু সবার চাওয়াটাকে জোরে বলা একটা দায়িত্ব। আর একা থাকি এই জন্য যে আমি আমার চিন্তায়, ভাবনায়, আমার চারপাশের চাইতে বিভিন্ন সময় একাই ছিলাম, এবং এই একা থাকাটাই আমার মধ্যে শক্তি জুগিয়েছে। এই যে আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম সরকারি চাকরি ছেড়ে দেব, দিয়ে আমি ব্যবসা করব, এবং ব্যবসার টাকা আমি শুধু আমার জন্য না, আবার বিতর্কের জন্য, সমাজসেবায় খরচ করব, এগুলো তো একটা একা সিদ্ধান্ত। আমার বাবা মা কি এটা চেয়েছেন যে তার ছেলে ঘরের খেয়ে বোনের মোস্তারাক? আমার স্ত্রী পুত্র কন্যারা কি চেয়েছেন তার বাবা তার অনেক মূল্যবান সময় তাদেরকে না দিয়ে বাইরে অন্য ছেলে মেয়েদেরকে দেবেন, অন্য মানুষদের সঙ্গে দেবেন? না, এটা সাধারণ মানুষরা চায় না। অ্যাভারেজ বা আমাদের যে লাইফ, সেই লাইফে এটা একটা অন্যায়। কিন্তু এই অন্যায়টি আমি করার সাহস দেখিয়েছি কারণ আমি একা বলে। পৃথিবীর সমস্ত অ্যাডভেঞ্চারার, সমস্ত মানুষ যারা এরকম করেছেন তারা একাই ছিলেন। আমি অত বড় মানুষ না, অবশ্যই না, কিন্তু ছোটখাটো অ্যাডভেঞ্চারও তো আছে মানুষের জীবনে। এটা আমার একটা অ্যাডভেঞ্চার। আমি একা, এবং একা একা চিন্তা করি, একা পথ হাঁটি, একা বই পড়ি, নানান কাজ আমি একলাই করি। কখনো কখনো নিজেকে পুরস্কৃত করতে একা একা খেয়েছিও, তবে একা খেতে আমি একদম পছন্দ করি না। আমার সবসময় খাওয়ার সময় একটা মানুষ থাকতে হয় সাথে। আমার একলা খেতে কিংবা একলা কোনো কাজ করতে খুব ভালো লাগে না। কিন্তু ওই কাজের মধ্যেও দেখা যায় যে আমি কখনো কখনো একাই থাকি।
যেমনটি বলেছিলাম যে তুষারের অনেক ভক্ত রয়েছেন, তার জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু অনেক নিন্দুকও রয়েছে তার, এবং তাদের অনেকেই বলে থাকেন, কেউ কেউ বলেছেন যে তুষার এক ধরনের আলোচনায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান, এবং কেউ কেউ একটু আগ বাড়িয়ে এটিও বলেছেন যে এক ধরনের তসলিমা নাসরিন সিনড্রোম রয়েছে তার, যেটি তাকে আলোচনার পাদপ্রদীপে নিয়ে আসে। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। প্রথমত আমি তো মনেই করি না যে তসলিমা নাসরিন সিনড্রোম বলে কোনো সিনড্রোম আছে। যদি কেউ এটা বলেন তাহলে তাদেরকে এই সিনড্রোম সম্পর্কে অনেক কিছু শেখাতে হবে বা পড়তে হবে। যদি কেউ মনে করে থাকেন যে আমি বিতর্কিত হতে ভালোবাসি, আমি বিতর্কিত হতে মোটেও ভালোবাসি না। তবে আমি এমন কথা বলি যে কথা নিয়ে বিতর্ক হতে পারে। এটা কেন? কারণ মানুষ ওই সত্যি জায়গাগুলো বলতে ভয় পায়। বিতর্ক হবে এই কথা চিন্তা করে সে সত্য বলে না, সে চুপচাপ থাকে, অপেক্ষা করে আরেকজন কেউ বলবে। তো আমি যদি পারি সেটা বলতে, আমি বলবো না কেন? কারণ সারা জীবন আমি চেয়েছি বিতর্ক হবে সুস্থ ভাষায়, নতুন চিন্তা হবে, যা সত্য কিংবা যা মিথ্যা সেটি নিয়ে মানুষ প্রশ্ন করবে। মানুষ তার প্রশ্ন করে তার জানার জায়গাটিকে আরো বাড়িয়ে নেবে, পরিধিটাকে আরো বড় করবে। আমি এমন কোনো বড় বিতর্কিত কোনো কাজ করি নাই কিংবা কোনো বিতর্কিত কথা বলি নাই যেটার জন্য ওই রকম একটা সিনড্রোমের নাম আবিষ্কার করে আমাকে আবার তার সঙ্গে মেলাতে হবে। কেননা আমি কখনোই এমন কিছু করিও নাই, বা আমার মনেও হয় না যে আমার কোনো বক্তব্য সেই রকম। তবে যারা নিন্দা করেন, নিন্দুকদের ভাষার তো কোনো সীমা পরিসীমা নাই। কারণ যারা নিন্দা করবেন তারা তো নিন্দাতেই এক্সপার্ট, তারা তো নিন্দার কাজটি সবচেয়ে ভালো করে করতে পারেন। ফলে তারা এক এক সময় এক এক সিনড্রোমের নাম আবিষ্কার করতে পারেন, এক এক কথা বলতে পারেন। একটা জায়গা কিন্তু আমি একদম স্থির বিশ্বাসী, যদি আমি সত্য বলে থাকি, যদি আমি ঠিক কথাটা বলে থাকি, আজকে যতই নিন্দুক নিন্দা করুক না কেন, একটা সময় সেটা ঠিকই প্রমাণিত হবে যে আমি ঠিক বলেছিলাম কিনা। এবং এই জায়গাটি আমার মনে হয় যে অনেকেই তার ভীরুতার কারণেই হোক কিংবা সকলের সঙ্গে একসঙ্গে থাকবেন, বন্ধু হারাবেন না, অনেক বন্ধু বান্ধব থাকবে, এই কথা চিন্তা করে এই ঝুঁকি কেউ নেন না। কিন্তু আমি বিভিন্ন সময় এই ঝুঁকি নিয়েছি এবং আরও নেব। আমি যেটাকে মনে করি যে ঠিক নয় কিংবা ঠিক, আমি তার বিপক্ষে এবং পক্ষে দাঁড়াবো। আমি সঠিকের পক্ষে থাকতে ভালোবাসি, যেটা আমি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, এবং যেটা বেঠিক আমি সরাসরি সেটাকে বেঠিক বলি। কেউ কেউ আমাকে বলেছেন যে না বললেই তো হয়, বললেই তো হয় যে বানিয়েছো তো একটা হাফ প্যান্ট, কিন্তু এ প্রায় তো ফুল প্যান্টের মতো লম্বা, তাহলে আমরা এটাকে হাফ প্যান্টও না বলি, ফুল প্যান্টও না বলি, আমরা এটাকে 3/4 বলি। কিন্তু আমি হাফ প্যান্টকে হাফ প্যান্ট, ফুল প্যান্টকে ফুল প্যান্ট, 3/4কে 3/4 এবং অন্তর্বাসকে অন্তর্বাসী বলি। এটা যদি কারো ভালো না লাগে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি নিশ্চিত করে বলতে চাই, আমি জনসমক্ষে এই ধরনের কোনো কথা বলি না যেটা সম্পর্কে আমি ভালো করে না জেনে, না শুনে, না পড়ে বলেছি। কারণ পাবলিকলি স্পোকেন এনিথিং শুড বি and must be supported by facts and knowledge. প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আব্দুনুর তুষারের একান্ত নিজস্ব যে ভাবনাগুলো রয়েছে, সেই ভাবনাগুলো আমাদের এনটিভি ইউরোপের দর্শকদের সঙ্গে তিনি শেয়ার করছিলেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে তুষারের সঙ্গে আলাপচারিতায়। আমাদের সঙ্গে থাকুন।